বা দাদন ব্যবসায়ী, এক কথায় আমরা যারা বলি যে ব্যক্তিগত পর্যায়ে যারা সুদের ব্যবসা করেন, চড়া সুদে যারা দাদন ব্যবসা করেন, গ্রাম থেকে মহল্লা, পাড়া মহল্লা এবং অনেক সময় দেখা যাচ্ছে শহরেও এই ধরনের সংস্কৃতি গড়ে উঠেছে, তাদের বিরুদ্ধে আইনগত কী ব্যবস্থা নেওয়া যায় সে বিষয়টা নিয়ে আলোচনা করব। আপনাদেরকে শুরুতেই বলে দিতে চাই যে কারা কারা ঋণ দান করতে পারে এবং অর্থ ডিপোজিট নিতে পারে বা ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতে পারে। আমাদের দেশে ব্যাংকিং কোম্পানিজ অ্যাক্ট আছে। সেই ব্যাংকিং কোম্পানিজ যে অ্যাক্ট বা আইন, সেই আইন দ্বারা পরিচালিত এবং এই আইনের মধ্য থেকে, সীমাবদ্ধতা থেকে যে সমস্ত ব্যাংক বাংলাদেশ ব্যাংকের অনুমোদন সাপেক্ষে এবং রাষ্ট্রীয় অনুমোদন সাপেক্ষে যে সমস্ত ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান ব্যাংকিং কোম্পানিজ অ্যাক্টের অনুসারে তাদের কার্যক্রম পরিচালিত করে, তারাই শুধুমাত্র ঋণ প্রদান এবং আমানত গ্রহণ করতে পারে এবং অন্যান্য ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতে পারে। এছাড়াও কিছু কিছু প্রতিষ্ঠানকে বিশেষ বিবেচনায় যদি কোনো রকম ক্ষুদ্র ঋণ কার্যক্রম পরিচালনার জন্য কোনো লাইসেন্স প্রদান করা হয়ে থাকে, সেই ক্ষেত্রে ওনারা করতে পারে। এর বাহিরে অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান বা কোনো সমবায় সমিতি বা কোঅপারেটিভ সোসাইটি, বহুমুখী কোঅপারেটিভ সোসাইটির নামে আমাদের দেশে একটা হঠকারিতামূলক কার্যক্রম চলছে। ক্ষুদ্র ঋণ কার্যক্রম চালানোর কোনো রকম অনুমোদন বা অনুমতি বা লাইসেন্স ছাড়াই তারা গ্রামগঞ্জে, পাড়া মহল্লা এবং মার্কেট ও শহরেও কিন্তু বিভিন্ন জায়গায় তারা এই ধরনের ঋণ দান কর্মসূচি পালন করে আসছে এবং গ্রাহকদের কাছ থেকে আমানত নিচ্ছে। অনেক সময় ওনারা লাপাত্তা হয়ে যাচ্ছে, কোটি কোটি টাকা, শত শত কোটি টাকা নিয়ে ওনারা পালিয়ে যাচ্ছে অফিস গুটিয়ে। এই ধরনের অভিযোগে কিন্তু আছে, এই ধরনের বিষয়গুলো নিয়ে মামলা মোকদ্দমা হচ্ছে। তো যা হোক, যেটা বলছিলাম যে আইন দ্বারা বিধিবদ্ধ এবং আইন দ্বারা লাইসেন্সকৃত বা অথরাইজড বা আইন দ্বারা পারমিটেড কোনো ব্যাংকিং কোম্পানি বা আর্থিক প্রতিষ্ঠান বা অন্য যে কোনো প্রতিষ্ঠান যাদেরকে বাংলাদেশ ব্যাংক এবং ক্ষুদ্র ঋণ পরিচালনার জন্য যে রেগুলেটরি অথরিটি আছে, মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি, তাদের পারমিশন সাপেক্ষে যারা এই ধরনের কর্মকাণ্ড করবেন সেটা আইনত বৈধ। আর এর বাহিরে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের ঋণ প্রদানের এবং আমানত গ্রহণের বা কোনো প্রকার ব্যাংকিং কার্যক্রম পরিচালনার এখতিয়ার নেই, সেটা আইনগতভাবে অবৈধ, ইল্লিগ্যাল। তারপরেও আমাদের দেশে আনাচে কানাচে ব্যক্তিগত পর্যায়ে অনেকেই উচ্চতর সুদে ঋণ প্রদান করছেন, কারো কাছ থেকে আমানত গ্রহণ করছেন এবং ব্ল্যাঙ্ক চেক বা ফাঁকা স্ট্যাম্পও অনেকে সিকিউরিটি হিসাবে নিচ্ছেন। অনেকের গরু বাছুর পর্যন্ত অনেক সময় ঋণের দায়ে ক্ষতিগ্রস্ত হয়ে মানুষ বিক্রি করে দিতে হচ্ছে, অথবা তাদের গরু বাছুর পর্যন্ত নিয়ে যায়, জমি নিয়ে যায়, জমি বন্ধক রাখে, স্বর্ণ বন্ধক রাখে। এই সমস্ত কার্যক্রম করে গ্রামের সহজ সরল এবং ক্ষুদ্র ব্যবসায়ী যারা আছে, আবার শহরের অনেক ব্যবসায়ীও আছেন যারা বিপদগ্রস্ত হন, তাৎক্ষণিকভাবে টাকার প্রয়োজন, তারা আসলেই পরিস্থিতির শিকার হয়ে সুদের ব্যবসায়ী বা দাদন ব্যবসায়ীদের শরণাপন্ন হন। বাধ্য হয়ে ওনারা ব্ল্যাঙ্ক চেক স্বাক্ষর করে দেন ডেট ছাড়া এবং আপনার অ্যামাউন্ট না লিখে। কোনো কোনো ক্ষেত্রে ওনারা একাধিক নন জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর করে দেন, ফাঁকা নন জুডিশিয়াল স্ট্যাম্পে। পরবর্তীতে এই সুদের ব্যবসায়ী এবং দাদন ব্যবসায়ীগণ এগুলাতে সুবিধাজনক সব কিছু লিখে ওনাদেরকে বড় রকমের ফাঁদে ফেলে দেন। এবং এই ধরনের ঘটনা শুধু একটি দুইটি নয়, হাজার হাজার ঘটছে আমাদের দেশে। এই সংক্রান্তে আমাদের মহামান্য হাইকোর্টে একটি রিট পিটিশন দায়ের করা হয়েছিল
তাদের দৌরাত্ম্য বন্ধে এবং তাদের এই সমস্ত কার্যক্রমের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য মহামান্য হাইকোর্ট এই ব্যাপারে অর্ডার দিয়েছিল, একটা চমৎকার অর্ডার, এবং রুল নাইসা ইস্যু করেছিল, ডাইরেকশন দিয়েছিল তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য। এবং সারা বাংলাদেশে কোন কোন প্রতিষ্ঠান আর্থিক লেনদেন বা ঋণ প্রদান এবং আমানত গ্রহণ সহ ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতে পারবে তাদের একটা তালিকা চেয়েছিল। সেই তালিকা আদালতে কমপ্লায়েন্স হিসাবেও জমা দেওয়া হয়েছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জমা দিয়েছে। সেই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো ব্যতীত কেউই এই ধরনের কার্যক্রম করতে পারবে না, এই মর্মে কিন্তু একটা আদেশ হয়েছে মহামান্য হাইকোর্ট থেকে। এবং এরকম একটা নির্দেশনাও রয়েছে, যদি কেউ এই ধরনের কোনো কার্যক্রম মাঠ পর্যায়ে পরিচালনা করে বা কার্যক্রমের সাথে জড়িত হয় বা সারা দেশের যে কোনো জায়গায় স্থানীয় প্রশাসন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পারবে, প্রয়োজনে মামলা করতে পারবে। এই ধরনের বিষয় কিন্তু আছে। তারপরও এদের দৌরাত্ম্য থামছেই না। সাধারণ নিরীহ মানুষ না বুঝে অনেক সময় পরিস্থিতির শিকার হয়ে তাদের ফাঁদে পড়ে সর্বস্ব হারাচ্ছে। তাদের ঋণ যেন পরিশোধ হচ্ছেই না, তাদের সুদ দিতে দিতে অনেকেই একেবারে নিঃস্ব হয়ে গিয়েছে। অনেকে বাড়িঘর ছেড়ে দিয়ে অন্যত্র চলে গিয়েছে, এরকম লোকের খবরও পাওয়া যায়। তারপরও সুদের ব্যবসায়ীরা বা দাদন ব্যবসায়ীরা তাদের সেই ধরনের অপতৎপরতা চালিয়ে যাচ্ছেন। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হলে ভুক্তভোগী যারা আছেন তারা কি করবেন সেই ব্যাপারে একটু হিন্টস দিচ্ছি। আপনারা যদি কোনো ব্যক্তি আপনাদেরকে এই ধরনের পরিস্থিতির সম্মুখীন করে, তাহলে আপনারা অবশ্যই সংশ্লিষ্ট সুদীর ব্যবসায়ী বা দাদন ব্যবসায়ীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দিতে পারবেন, সাক্ষী সহ। কার সম্মুখে লেনদেন হয়েছে এবং কোন বিষয়ে লেনদেন হয়েছে সেই বিষয়গুলো। এখন যেহেতু আমাদের সাক্ষ্য আইন সংশোধন হয়েছে, সেই ক্ষেত্রে ডিজিটাল এভিডেন্স গ্রহণযোগ্য হয়। তাই মোবাইলের যে কোনো মেসেজ, মোবাইলের যে কোনো রেকর্ডিং, যে কোনো ডিভাইসে রেকর্ডিং করে রাখা, ভিডিও করে রাখা, কল রেকর্ড করে রাখা, যে কোনো সোশ্যাল মিডিয়ার যে কোনো রকম কমিউনিকেশন, করসপন্ডিং সব কিছুই কিন্তু এভিডেন্স হিসাবে গ্রহণযোগ্য হবে। সুতরাং যখন এই ধরনের কোনো ব্যক্তি আপনাদের সাথে এই ধরনের পরিস্থিতিতে বাধ্য করবে, তখন আপনারা এই ধরনের এভিডেন্সগুলো কৌশলে সংগ্রহ করে স্থানীয় যে আইন প্রয়োগকারী সংস্থা আছে সেই আইন প্রয়োগকারী সংস্থায় আপনারা অভিযোগ দায়ের করবেন। অভিযোগ দায়ের করলে ওনারা তদন্ত সাপেক্ষে অবশ্যই ব্যবস্থা নিতে বাধ্য, কারণ যেহেতু এই বিষয়ে যথেষ্ট এই বিষয়ে নির্দেশনা রয়েছে এবং এটা বেআইনি কার্যক্রম। তাছাড়াও আপনারা সুনির্দিষ্টভাবে যদি লিখিতভাবে অভিযোগ দিতে চান, মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি আছে বাংলাদেশে, সেই মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি, সেই রেগুলেটরি অথরিটির চেয়ারম্যানকে আপনারা অ্যাড্রেস করে একদম ঘটনার সবিস্তারে সব কিছু লিখে স্বাক্ষর করে আপনারা এভিডেন্স যদি কোনো কিছু থাকে, যদি কোনো সংযুক্তি থাকে তা সহ আপনারা আবেদন করতে পারেন। তাহলে ওনারা এই ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। আপনারা চাইলে সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপারের কাছে এই ব্যাপারে অভিযোগ দিতে পারেন, ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে দিতে পারেন, থানা নির্বাহী অফিসারের কাছে দিতে পারেন, সংশ্লিষ্ট যে অথরিটি আছে তাদের কাছে আপনারা এই ব্যাপারে অভিযোগ দিতে পারেন। যেহেতু কার্যক্রমটা বেআইনি, এই বিষয়টা চলছে আমাদের দেশে অনেক আগে থেকেই, এটা বলা যায় ওপেন সিক্রেট, সবাই জানে, কিন্তু সুনির্দিষ্টভাবে কেউ অভিযোগ দেয় না। আর সুদ ব্যবসায়ী বা দাদন ব্যবসায়ীরা সুকৌশলে তারা কোনো এভিডেন্স রাখে না, তারা এই সুদের কারবার করে এই ধরনের কোনো রকম ডকুমেন্ট ডিট তৈরি করে না, যার ফলে ওনারা কিন্তু বেঁচে যায়। যার কারণে ওনারা যদিও এই ধরনের এভিডেন্স কোনো কিছু দিতে চায় না বা দেয় না, আপনারা যারা এই পরিস্থিতির শিকার হবেন কৌশলে আপনারা তাদের এভিডেন্সগুলো সংগ্রহ করবেন, টেলিফোন রেকর্ড অথবা অন্য যে কোনো ফরম্যাটে তাদের কোনো এভিডেন্স কমিউনিকেশন, তাদের আগেই বলেছি আমি যে ভিডিও থাকলে, ভিডিও চিত্র থাকলেও হবে, যে কোনো আপনার যদি ডিজিটাল এভিডেন্স থাকে সেইটা সহ আপনারা সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ দিবেন, সাক্ষী সহ অভিযোগ দিবেন।
দিলে পরবর্তীতে বিষয়টি তদন্ত করে অবশ্যই সংশ্লিষ্ট দপ্তর এই ব্যাপারে পদক্ষেপ নেবে বলে আমরা আশা করি এবং নেওয়া উচিত। তো আজকের আলোচনাটা এই পর্যন্তই। যারা আপনারা দাদন ব্যবসায়ী এবং সুদের ব্যবসায়ীদের এই সমস্ত অপতৎপরতা বা তাদের এই ধরনের সুবলের শিকার হয়ে নিঃস্ব হয়ে যাচ্ছেন বা যাবেন, বা আপনার আশেপাশে কেউ এরকম ভিক্টিমাইজড হচ্ছে, আপনারা স্বপ্রণোদিত হয়ে এই কাজটা করতে পারেন। তাদের বিরুদ্ধে যথাযথ সাক্ষ্য প্রমাণ সহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে আপনারা অভিযোগ দায়ের করতে পারেন, বা আইন প্রয়োগকারী সংস্থায় আপনারা দরখাস্ত দিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আপনারা আবেদন করতে পারেন। অবশ্যই তদন্ত সাপেক্ষে সেই ধরনের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এবং নেওয়া উচিত। ধন্যবাদ সবাইকে। ভালো থাকুন, সুন্দর থাকুন। আসুন আমরা প্রত্যেকেই এই প্রতিজ্ঞা করি যে সুদ বা দাদন ব্যবসায়ীদের কাছ থেকে কোনো রকম টাকা পয়সা আমরা সুদের বিনিময়ে নিব না। প্রয়োজনে আমরা অনেক কষ্ট করে নিজে কায়িক বা শারীরিক পরিশ্রম করে আমরা চলব, তারপরেও তাদের কাছ থেকে কোনো রকম সুদের কারবারিদের কাছ থেকে কোনো রকম উচ্চ সুদে টাকা পয়সা লেনদেন করব না। কারণ এই যদি আপনারা সেটা করেন, পরবর্তীতে আমি অনেককেই দেখেছি, নিঃস্ব হতে দেখেছি। কেউ সুদের ব্যবসায়ীদের কাছ থেকে টাকা নিয়ে সচ্ছলতায় ফিরে আসছেন এরকম কোনো রেকর্ড আমি এই পর্যন্ত দেখিনি। আপনাদেরকে একেবারে ছন্নছাড়া করে ফেলবে এই দাদন ব্যবসায়ী এবং সুদখোররা। সুতরাং এদের থেকে আপনারা একটু সাবধান থাকবেন। চলুন আমরা দুর্নীতিকে দমন করি, প্রত্যেকে যার যার অবস্থান থেকে একটু ভালো কাজ করার চেষ্টা করি। পরবর্তী যে কোনো আলোচনায় আপনারা আশা করি আমাদের সাথেই থাকবেন। সেই পর্যন্ত ভালো থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ।